পে কমিশন সেন্ট্রালের যে ফিটমেন্ট ফ্যাক্টরটা ধার্য করবে সেই ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে আপনারা এক পার হয়ে তাদেরকে সেই স্ট্রাকচার আমরা দেবেন কিনা এটা মাথা আপনারা রাখতে হবে। একটা দৃষ্টিভঙ্গি তো আপনাদের পে কমিশন আপনারা কোর্টের আস্থা করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। At least you have taken in the house that there will be no administrative committee. I thank you, this government, for that. কিন্তু keep your promise. কিন্তু আপনার যে এই যে অর্থ কমিশন আসে, অর্থ কমিশন থেকে তো আমরা বিরোধী শাসক গোষ্ঠী আমরা সবাই আমরা বলি যে আমাদেরকে আরো বেশি অর্থ দাও, প্ল্যান নন প্ল্যান খাতে কমিটি এক্সপেন্ডিচার সঠিকভাবে খরচা করে আমরা আগেও বলেছি আপনারা তো কমিটিতে করতে পারেন এক্সপেন্ডিচার কমিটি না করার প্রেক্ষিতে একটা ডিপ্রাইভেশন কর্মচারীরা পেনশন ডাউন বেড়ে করতে পারছে। কাজে আবার অনুরোধ থাকবে এই বিষয়বস্তুগুলো আপনারা নিয়ে আগামী দিন রাজ্য সরকারি কর্মচারীদের যে নানা দিক যে প্রবলেম গুলো আছে, ডিএ এত সংখ্যক ডিএ এখন নট রং 19% ডিএ আউটস্ট্যান্ডিং, কবে মিটিগেট করবে? প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে বড় পাত্রকে দিল্লি যাওয়ার জন্য, ছোট পাত্র মতলাম, বড় পাত্র নিয়ে আমার কাছে যাবে বলে দেব। তো কেন আসাম গভর্নমেন্ট কিভাবে দিতে পারছে? আপনারা তো ডাবল ইঞ্জিন সরকার আসামে, আসাম সরকার পারলে আমার ত্রিপুরা সরকার কেন পারবে না? বলুন না। তো এই পয়েন্ট অফ ক্লারিফিকেশন আমার এই কটাই বিষয়বস্তু। আর অনেস্টলি স্পিকিং মানে গুড মুভ বাই ইউ যে আজকে আপনি রিপ্লাইটা আজকে দিয়ে দিয়েছেন। ইটস এ ভেরি গুড মুভ ফর ইউ। যাই চলে যাওয়া। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সচিব ভাই বলেছেন, আমি একটু সাপ্লিমেন্ট করছি। আমিও ধন্যবাদ জানাচ্ছি যে ইনস্ট্যান্টলি মাননীয় অর্থমন্ত্রী রিয়াক্ট করেছেন এবং বলেছেন যে একটা কমিশন বা একটা হবে এবং তার জন্য ইতিমধ্যেই তার মেম্বার কে হবেন এটা কিছু ঠিক হয়েছে, চেয়ারম্যান কে হবেন নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। ঠিক আছে, করতেই হবে এটা, যাতে সেরকম সাব্যস্ত এবং সব দিক থেকে তিনি এই ত্রিপুরার অবস্থা বুঝে এখানকার কর্মচারীদের এবং সবকিছুই করতে পারে। তো সেই জায়গায় মদত করব, এটা ক্যাবিনেটকে ঠিক করতে হবে তার কমিশন, তার টার্মস অফ রেফারেন্স, যেটা মাননীয় সুনীল বলেছেন। এতে প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী রয়েছে, তাদের রেগুলারাইজেশন এবং স্কিল রেগুলারাইজেশন কিভাবে উইল বি রেমুনারেটেড। তার সাথে দেখেছি বিগত কয়েক বছরে এই সেকেন্ড টার্মে আপনাদের গভর্নমেন্টের সময়তে যখন ডিএ হাইক হয়েছে, পুরোটা দিতে পারেননি, সেখানে এই স্কিম ওয়ার্ক ফিক্সড পে কর্মচারী ডিআরডব্লিউ অতীতে যখন ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হোক বা যাই হোক, অতীতে গভর্নমেন্টগুলো তারা যখনই এরকম পেনশনার্স এবং রেগুলার কর্মচারীদের কিছু দিয়েছেন এবং সাইমালটেনিয়াসলি ডিআরডব্লিউ কন্টিনজেন্সি পার্ট টাইম ওয়ার্কার তার সাথে স্কিম ওয়ার্কার তাদেরকেও দিয়ে গেছে। এর সাথে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমে যেমন ন্যাশনাল হেলথ মিশন, রেগা, সর্বশিক্ষা অভিযান, তাদেরও হাইক হয়েছে। ইন এডিশন টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ওই সমস্ত ক্ষেত্রে যত টাকা দেয় স্টেট সেখানে কিছু কম্পেনসেট করেছে, অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে সর্বশিক্ষা অভিযান থেকে শুরু করে সব। কিন্তু বিগত দিনগুলোতে যে এই সমস্ত ক্ষেত্রে এগুলো তারা পায়, সুযোগ পায়। তো সেই জায়গায় যেহেতু
গভর্নমেন্ট বিবেচনা করছে খুব তাড়াতাড়ি কমিশন করবেন টার্মস অফ রেফারেন্সে এই ফিক্সড পে, কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, স্কিম ওয়ার্কার এবং এই যে ন্যাশনাল বিভিন্ন স্কিমে যারা আছেন তারাও আমাদের টোটাল যে ওয়ার্কফোর্সের একটা অঙ্গ, এদের বেলায় এই কনসিডারেশনটা আসবে এবং অবশ্যই যেটা বলা হয়েছে এখন ডাবল ইঞ্জিনের সরকার মানে হাত পাতলি দিল্লি থেকে দেওয়ার জন্য ধরা আসছে বসে আছে, তো স্বাভাবিক এখান তো টাকার কমতে থাকার কথা না। তো সেই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের সাথে ত্রিপুরা স্টেটের কর্মচারীরা এক পার হওয়া দরকার। অন্তত কমিশন বা যেটা হবে তাদের কাছে সেই রেফারেন্স, টার্মসের রেফারেন্স সেভাবে দেওয়া হবে কিনা নিশ্চিত। এটা হলে পরে কমিশনও স্বাধীনভাবে এখন সাহসিকতার সাথে তাদের রেকমেন্ডেশন দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কার্যক্রম করবে না। এটাই হলো, এটা মাননীয় অর্থমন্ত্রী এটা বিবেচনা করবেন কি একসঙ্গে দিয়ে দিই। ভালো স্যার, ধন্যবাদ অর্থমন্ত্রী মহোদয়কে, উনি আজকেই উত্তর দিয়ে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই সুদীপ বাবুকে, উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটা কথা বলতে চাইছিলাম, যা দেখলাম পত্রপত্রিকাতে পড়ছিলাম, সেন্ট্রাল গভর্নমেন্ট নিযুক্ত বলেছেন 2027 সালে রিপোর্ট দেওয়া হবে এবং এফেক্ট পরে দেওয়া হবে। আমাদের ত্রিপুরায় যে এখনো অষ্টম পে কমিশন গঠন হয়, আমাদের একটা বিটার এক্সপিরিয়েন্স আছে স্যার। সেকেন্ড পে কমিশন দেবে বলতে ওনারা দেবেন বলেছে, অনলি ফিটমেন্ট ফ্যাক্টরে 0.3 দিয়েছে, বাকি অনেক কিছু বেনিফিট সুযোগ সুবিধা। আমার স্পেসিফিক পয়েন্ট অফ ক্লারিফিকেশন যে ত্রিপুরাকে অনেকবার আমরা প্রশ্ন করেছি কতজন অনিয়মিত আছে, আমরা সদস্য পাইনি। প্লিজ আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন হলো, আপনারা কবে এই পে কমিশন গঠন করবেন জানি না। একমাত্র নিদর্শন আছে জোট সরকারের আমলে একমাত্র থার্ড পে কমিশন দিয়েছিল, এটা ইতিহাস। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আমি যেটা বলছি, পে কমিশন গঠন করবেন, আপনি বলেছেন করবেন, আমরা বিশ্বাস করে যাই, কিন্তু এটা কবে ম্যাটেরিয়ালাইজ হবে এটা কোনো 2 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে। আমি বলছি ইন দ্য মিড টাইম যারা অনিয়মিত আছে এবং তাদের নিয়মিতকরণ এবং যারা কর্মচারী আছেন তাদের যে বকেয়া ডিএটা আছে, এই পে কমিশন রিপোর্ট বেরোনোর সাপেক্ষে 19% দিয়ে ওদেরকে রেগুলাইজ করার ব্যবস্থা করবেন। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী সাহেব। মাননীয় স্পিকার মহোদয়, সুদীপবাবু যে এখানে লিখেছে মূলত যে বেতন বৈষম্যের কথা বলেছেন, অষ্টম পে কমিশন আমরা গঠন করি। এর আগেও আমাকে যখন এই সভাতে আমাদের প্রশ্ন এসেছিল বা করবো কিনা, আমরা বারবার বলেছি যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে অষ্টম পে কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা ফলো আপ করতে হবে। স্বাভাবিকভাবেই সেটা কমিশন গঠন করেছে। আজকের এই জায়গাটা আমিও খুব স্পষ্টভাবে বলেছি যে আমাদেরও সরকার পে কমিশন গঠন করার জন্য অনেকগুলো আমরা এগিয়েছি, এটা ঠিকই বলেছেন। আমি মাননীয় বিদ্যালয় যে ঠিক আছে, কমিটি করতে গেলে একটা সেই ধরনের অভিজ্ঞ ব্যক্তিদেরকে দিয়েই করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সে ব্যাপারে সেটা উনি দেখছেন এবং এর মানে যে আমরা অলরেডি ফাইনাল করেছি। কারণ আমাদের এভাবে কমিটি করতে হবে যে কমিটির মাধ্যমে টোটাল রাজ্যে আমাদের সমস্যা যেগুলো বারবার আপনারা বলেছেন বা সুদীপবাবু বলেছেন, এই জিনিসগুলো আমরা কমিশনের কাছে অবশ্যই আমরা তুলব, আমরা রাখবো এবং এই 8 পে কমিশন গঠন করার মধ্যে এই যতগুলো ফ্যাক্টর আছে এগুলো কিন্তু অটোমেটিক্যালি এই কমিশনের সুপারিশে ওদের মতামত আছে। তো এখানে ডিফারেন্স আছে, এটা স্বাভাবিক কথা। এটা আমাদের আমরা যে 19% আপনার দিয়ে আমাদের ডিফারেন্স আছে। আমরা বারবারই আমরা চেষ্টা করেছি সরকার, আবার যখনই আমরা করেছি তখনই আবার সেন্ট্রাল গভর্নমেন্ট
করাতে সেখানে ডিফারেন্সটা যেভাবে আমরা কমানোর চেষ্টা করেছি সেটা আবার হয়তো সেই কমেছে অনেক, কিন্তু তারপর ডিফারেন্সটা রয়ে গেছে। এটা আমরা স্বীকার উপলব্ধি করি। এর মানে যে কর্মচারীদের জন্য সরকারের কোনো ভাবনা নেই, কারণ কর্মচারীদের নিয়মিতকরণের এগুলো যদি আমরা পিছনে আমি এটা যাচ্ছি না ডিফেন্সে, সেটা বললে অনেক এর সামনে আছে। যেমন এই জায়গাতে বলবো না যে ফিক্সড পে বলেছেন সুদীপ বাবু, তো ফিক্সড পে শুরুয়াত হয়েছে এবং কোর্টে ঠিকই আছে। আমি এই জায়গাতে এটাকে বিশদ ব্যাখ্যার দরকার নেই যে এই ফিক্সড পে আমরা যখনই করছি আমরা করে দিচ্ছি, যেটা শুরু হয়েছে আপনারা করেছেন তখন সরকারের সময় আমরা করছি। তখন যেভাবে মাননীয় আদালতের রায় হয়েছে, ভাবুন তো একবার যে 2001 সাল থেকে শুরু করে টোটাল আপনাকে সেটাকে ওই তাদের স্কেলে দিতে হবে, নাম্বার 1। এবং এটা নয় শুধু 9% ইন্টারেস্ট সম্পর্কে দিতে হবে। এখানে রাজ্যের সমস্ত আমরা এখানে আমরা সকলে দেব, আপনারা রাজ্যে এই রাজ্য সরকারের পক্ষে এই পিছনের বিগত দিনের এই যে কর্ম আমরা করে এসছি আমার সরকার, সেইটা এই মুহূর্তে সবটা করা সম্ভব না। যেহেতু বক্তরা যদি এটা রিলেটেড নাই বলবো না, কিন্তু আমি বললাম এটা বলেই তো ক্ষমতা এসছে। শুনেন মাননীয় দলীয়তা, সমস্ত সমস্যাটা আপনারা শুরু করেছেন। আপনি আজকে বলছেন সব ঠিক সমস্ত নিয়মিতকরণের কথা, যদি এইসব করি এরকম বলে দিয়ে সবাতে এবং আগামী সেই সপ্তাহকে অবশ্যই সেগুলো তুলব। কিন্তু আজকে যা যা করণীয় পরিষ্কার যেটা আপনারা লিখেছেন কমিশন সম্পর্কে, আমি এই কমিশনকে আমাদের টোটাল সমস্ত রাজ্যে যে সমস্ত সমস্যা কমিশন আমরা সাবমিট করব, এটা আপনারা যেগুলো বলছেন এগুলো কোথাও দেয় না। আমাদের সরকার সরকারি কর্মচারীদের আমরা না দিয়ে চলার জন্য, আপনারা যতই বলেন না কেন আপনি বলুন, কিন্তু আমাদের চেষ্টা আমাদের আছে, এটা বললে হয়ে যাবে আর সেটা ওদের কাছে পৌঁছে যাবে সেটা নয়। চেষ্টা করছে, আমরা বলছি যে আমরা কেন্দ্রীয় সরকারের হেলথ কমিশনকে ফলো আপ করে আমরা করবো, এটা বারবার বলা হয়েছে সবাই। এবং এরা মাননীয় সদস্য গোপাল বাবু দিয়ে বারবার তুলেছেন, উত্তর দেওয়া হয়েছে, সেই প্রশ্ন আমরা আসবো, আমরা করবো। হ্যাঁ, এবং নতুন যুক্ত হয়েছে যে কমিটি আমরা কি পর্যায়ে শুরু করি। কমিটি আমাদের মোটামুটি চলছে চূড়ান্ত পর্যায়ে, এবং সেই কমিটি অবশ্যই একজন উপযুক্ত, যেটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এটা আছে, এবং সেই উপযুক্ত ব্যক্তিকে দিতে হবে, যে জানতে হবে সেখানে দেবো। আপনাদের সমস্যাগুলো আছে যেগুলো বলেছেন সেগুলো আমাদের মাঝে আছে, আমরা সেগুলোতে কভার হয়, সেগুলো নিয়ে আমাদের ভাবনা দিতে হবে। নমস্কার, ধন্যবাদ। সেটা হচ্ছে আমরা আশ্বস্ত হলাম মাননীয় মন্ত্রীর বক্তব্যে যে এই ফিনান্স কমিশনের বোধহয় আর 3-4 মাস হয়েছে তার রিপোর্ট পেশ করার জন্য, that the state government of Tripura will adopt all the recommendations of the Central Aid Pay Commission. ঠিক তো? কেন্দ্রীয় কর্মচারী বঞ্চনা আপনি খুব বঞ্চিত করবেন, আপনি বলছেন সেন্ট্রাল এইড পে কমিশনের যা সুপারিশ সেটি রাজ্য সরকার গ্রহণ করে এইড পে কমিশন যেটা রাজ্য সরকার গঠন করবে রাজ্য সরকার কর্মচারীদের জন্য, সেগুলো অ্যাডপ্ট করার জন্য সরকারের দৃষ্টিভঙ্গি এটাই তো হবে, এটাই তো বলছেন আপনি। তাহলে আপনি যে কি দাঁড়ালো, কি বলেছি, তাহলে কি দাঁড়ালো, আর কি বলেছি বলুন। আপনার উত্তর তো দিয়েছিলাম, থেকে কমিশনের কাছে আমরা সাবমিট করবো সমস্ত যা যা ফ্যাক্টর থাকে, তো কমিশন রিপোর্ট সুপারিশ করবে, কমিশন সেই কমিশন সুপারিশ এই কমিশন সেন্ট্রাল এই কমিশন সুপারিশ করবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। হোয়াট উই ওয়ান্ট যে whether the state government will adhere or adopt all the recommendations by the central aid pay commission. তারপর আপনি এখন বলে আমরা করে দেয় কমিশন দরকার কি আছে? কমিশন পরিষ্কার বৈষম্য না থাকে করবো। এই মুহূর্তে আপনি যেভাবে চাইছেন উত্তরে সরকার দেবে না। ঠিক আছে, আমরা বারবার বলছি কমিশনের আমরা গঠন করেছি, কমিশন নির্বাচন হবে সেটা, এটাকে বললে তো হবে না যে এই মুহূর্তে আপনাকে দিয়ে দেবে না। ওটা হিসাব করতে ব্যাপার আছে, যেমন উনি বলেছেন অবশ্যই সবটা ফ্যাক্টর যা আছে আমরা দেবো। এটা শুধু এটা নয় যে এক্ষুনি এই মুহূর্তে তাদের রিপোর্ট না দিয়ে এক্ষুনি তার পেমেন্ট করবে, সেটা হতে পারে। যেটা আছে সিস্টেম মতো মহোদয় যেটা বলার কথা বলেছি। ঠিক আছে, মাননীয় সদস্য
দ্বিতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। গত 22শে আগস্ট 2026 দৈনিক ফরিয়াদ পত্রিকায় প্রকাশিত প্রতিশ্রুতি পূরণের দাবি 4 সেপ্টেম্বর থেকে পরে 72 ঘন্টার চাকা বন্ধের হুঁশিয়ারি প্রাক্তন জমিদের শীর্ষ সংবাদ সম্প্রসারিত। আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 31শে অগস্ট সিদ্ধান্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তৃতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রীমতী অন্তরা সরকার দেয়। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় সদস্যের নোটিশের বিষয়বস্তু হল আগরতলার গোয়াই কমলপুর কৈলাসহর জাতীয় সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তা সম্পর্কে। If the member is not accepted, is accepted, উত্থাপিত করার যদি না থাকে এটা ফলস থ্রু হয়ে যায়। এক, however, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কের খোয়াই এটা ওনার রেফারেন্স আছে, তাহলে ওনারটা আপনি অ্যাডপ্ট করতে পারেন। না না না, আমি বলছি একটু রাখবেন। এটা আমি মাননীয় মন্ত্রী সাহেব কি বলে তারপরে ডিসিশন। এই ন্যাচার কলচে যেতেই পারে, মাননীয় সদস্য তো আছে, সদস্য আছে। আমি পিডব্লিউডি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। হ্যাঁ, কেউ কি দেবে? ঠিক আছে, তাহলে এটা হ্যাঁ, মাননীয় অধ্যক্ষ মহোদয় এটাকে অ্যাকসেপ্ট করেছেন। যদি সেম ম্যাটার আমি জানি না, সেম ম্যাটার যদি হয় আমরা ব্যাক করতে পারি, সেম ম্যাটার না হলে হবে না। আপনি করেন একটু মাননীয় সদস্য উনি এসে, আমি আবার বলছি একটু বসেন। মাননীয় সদস্য, আমি আবার বলছি তৃতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রীমতী অন্তরা সরকার দেব। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। হ্যাঁ, বলেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আগরতলা গোয়াই কমলপুর কৈলাসহর জাতীয় সড়ক নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি পিডব্লিউডি দপ্তরের দায়িত্ব বলেন আপনি করুন। ঠিক আছে, বলেন না। আমার বিষয়টা হচ্ছে আপনারা জমা দিয়ে চাইবেন। এক হইলেও বলেন। 14 জুলাই 2026 স্যান্দন পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত জল কাদায় একাকার জাতীয় সড়ক খোয়াই আগরতলা প্রতি চরম ভোগান্তি শীর্ষক সংবাদ সম্পর্কে। ঠিক আছে, একই। আমি পিডব্লিউডি দপ্তরের স্পেসিফিক ওইটা না, আপনি কোন রাস্তার কথা বলছেন? একটা রেফারেন্স তো রেফারেন্স ওটা যদি আরেকটা হয় তাহলে মাননীয় মন্ত্রী দুইটাই কালেকশন করতে পারিব। এই জন্য এটা সেই জন্য বললাম ওই আমি মাননীয় অন্তরাদের ব্যয়িত বক্তব্যটা আমি অন্তরাদেব সরকার ব্র্যাকেটে ওনার নাম রাখতে পারেন, সেই বিষয়
এটাই তো ওনাকে বলছিলাম। আমি পিডাব্লিউডি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটাই অনুগ্রহ করে জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি রেফারেন্স নোটিশটা যে আছে আমি 31শে অগস্ট কারণ রেফারেন্সের উত্তরটাই আপনার উত্তর। আপনার রেফারেন্স পরে আগে সিস্টেম আছে একটু যেটা আছে এটা নিয়ে আগে শেষ করি। দৃষ্টি আকর্ষণীয় নোটিশ এখন আমরা মাননীয় সদস্য এটা পরে আবার দেবেন, আবার একবার একদিন আজকের কাজকে শেষ করি। আজকের কাজ প্লিজ বসেন বসেন। সিনিয়র সদস্য, সিনিয়র আপনি আমাদের সিনিয়র, আপনি ডিজেলাও করবেন সেটা হয় না। না না, আমি তো সিস্টেমের বাইরে তো আমার দ্বারা করি। আমি কি সিস্টেমের বাইরে দিয়েছি? আরে আপনার এটা আসেনি, আবার দেবেন, আবার আসবে। এটা তো আপনি আপনাদের তো ডিক্টেরিয়াল অ্যাটিটিউড আছে। এরকম আনপার্লামেন্টারি কথাবার্তা এরকম ভাবে বললে তার মানে আপনি এখানে বসে এরকম না। ডিক্টেটরশিপ না 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 না, আচ্ছা ব্যাপারে আসেনি। আপনি আপনার কাজ কি করে করবো? আরে ওই কথা যদি দাঁড়াতে হয় তাহলে মুশকিল হয়। একটু প্লিজ 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 মাননীয় সদস্য সিনিয়র। এই কথাটা এক্সপ্যান্ড করি। না না, আমি প্রেশার দিচ্ছেন না। আমি পার্লামেন্টারি বলেছি। না 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 না, আপনি এটা এক্সপ্যান্ড করুন স্যার। এই আনপার্লামেন্টারি বলছে রেকর্ড হয়েছে না, উনি বলেছেন। আমি আপনাদের এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ আমি মাননীয় সদস্যদের নিকট থেকে ডিক্টেটর বলতে পারেন তিনটি কেন এসব করে? আকর্ষণীয় নোটিশ পেয়েছি। আপনি তো সবসময় স্পিকারদেরকে আঙুল তুলে কথা বলেন, আমরা তো এগুলি নিয়ে কথা বলি না। আপনি সবসময় নিজে জড়িয়ে করান। আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি বসেন, আপনি বসেন না, বসেন প্লিজ। ধন্যবাদ। দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি পেয়েছি। নোটিশগুলির গুরুত্ব অনুধাবন করে উত্থাপনের সম্মতি দিয়েছি। প্রথম নোটিশটি যুগ্মভাবে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী শৈলেন্দ্র চন্দ্র নাথ ও শ্রী রামু দাস। নোটিশটির বিষয়বস্তু হল গ্রাম পাহাড়ের সর্বত্র পরিষ্কৃত পানীয় জল পরিষেবা সুনিশ্চিত করা সম্পর্কে ওনার আনিত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি সবাই উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি পিডাব্লিউডি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণীয় নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 31শে আগস্ট। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস। নোটিশটির বিষয়বস্তুটি হল অমরপুর নগর পঞ্চায়েত ও তৎসংলগ্ন বিভিন্ন পঞ্চায়েতের এলাকায় বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে একটি আধুনিক কৃষ্ণস্তর জল শোধনাগার স্থাপন সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি সবাই উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি পিডাব্লিউডি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। অধ্যক্ষ মহোদয়, আমি 31শে আগস্ট। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়া। নোটিশটির বিষয়বস্তুটি হল নন্দনগর এলাকার সংলগ্ন ডন বস্কো স্কুলের সামনে বাজার উচ্ছেদ করার সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি সবাই উত্থাপনের সম্মতি দিয়েছি।
এখন আমি নগর উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন, তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আগামীকাল অর্থাৎ 28শে আগস্ট আমি তার উত্তর দেব। Laying of papers on the tables of the house. Now the business before the house is laying a copy G02 notification issued under the Tripura State Goods and Service Tax Act 2017, Tripura Act number 9 of 2017.